আপনার কি মনে হচ্ছে জিএম সাহেবকে যে শর্টলিস্ট কমিটির চেয়ারম্যান বানানো হলো উনি কি কাজটা ঠিকমতো করতে পারবে? ম্যাডাম, আমার একটু সন্দেহ আছে। কীরকম সন্দেহ? আমার কেন জানি মনে হচ্ছে ম্যাডাম উনি কাজটা নিয়ে একটা গুবরেট পাকিয়ে ফেলবেন। মানে? দেখুন ম্যাডাম, আমাদের তো 12,000 অ্যাপ্লিকেশন এসেছে, তো উনি আমাকে বললেন যে এই 12,000 অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে 200 অ্যাপ্লিকেশন বাছাই করার জন্য। ম্যাডাম, আমার তো এত কাজ, তারপর উনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিলেন। তা আমি বললাম এসব অ্যাপ্লিকেশন বাছাই করার ক্রাইটেরিয়াটা কী হবে? উনি আমাকে বললেন যে অ্যাপ্লিকেশনের ছবি দেখে যাদের চেহারা খারাপ মনে হবে সেসব অ্যাপ্লিকেশন স্ট্রেট ওয়ে ফেলে দিতে, আবার যাদের হাতের লেখা খারাপ সেই অ্যাপ্লিকেশনগুলো ফেলে দিতে বললেন। এবার ম্যাডাম আপনিই বলুন, যাদের চেহারা খারাপ তারা কি সৎ মানুষ হতে পারে না? আর সব সৎ মানুষের কি হাতের লেখা ভালো হবে? জিএম সাহেব কখন আপনাকে এটা বলেছে? আপনার এখান থেকে মিটিং করে যাওয়ার পরেই তো বললো। আপনি সেটা আমাকে এতক্ষণে বলেননি কেন? ম্যাডাম আপনিই তো বলেছেন কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন না করতে, উনি যা অর্ডার করেন তাই পালন করতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তাহলে ম্যাডাম উনি যেভাবে বলছেন সেভাবেই কাজটা শেষ করব? অবশ্যই না, মানুষের মুখ দেখে যদি ভালো মন্দ চেনা যেত তাহলে তো হয়েই যেত। আজকে জেসমিন আমাকে একটা ফাইল দিয়েছে, ফাইলটা দেখে তো আমি রীতিমতো মুগ্ধ। কোথায় লোকটার তো চেহারাও ভালো না, লেখাও ভালো না। জি ম্যাডাম, জেসমিন আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, গিয়ে জিএম সাহেবকে পাঠিয়ে দেন। জিএম সাহেব অফিসে থাকলে তো পাঠাবো, উনি তো সেই সকালবেলা একবার অফিসে ঢুকলেন, 5 মিনিট পরে ত্রিং করে বেরিয়ে গেলেন। ঠিক আছে, আমি জিএম সাহেবকে ফোন করে নিচ্ছি, আপনি যান। জি ম্যাডাম। হ্যাঁ জিএম সাহেব, আপনি কোথায়? ঠিক আছে, আপনি আপনার কাজ শেষ করে দ্রুত অফিসে আসেন, এসে আমার সাথে দেখা করেন। জি জি, ওকে। এই যে ভাই, কেমন আছেন আপনি? আপনারে কোন যেন দেখছি ঠিক মাথায় আসতেছে না। আমাকে চিনতে পারেননি? ওই যে আপনার মেসে গিয়েছিলাম, আমার নাম লোকমান। ওই যে আপনি শর্ট লিস্টে ঢোকানোর জন্য 50,000 টাকা চেয়েছিলেন। বুঝতে পারছি ওই যে আপনি ইন্স্যুরেন্স না? কেমন আছেন? জি জি ভালো আছি। তা এখন কিসের জন্য ডাকলেন, কয়ে ফেলেন? মানে ওই যে ওই ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি। আপনি এখন বিস্তারিত কথা করতে যাচ্ছেন? আরে ভাই আপনি তো অনেক পিছনের লাইনে আছেন। শর্ট লিস্টে যে 50 জনের নাম ঢুকবে তার 43 নাম্বার এই মাত্র আমি বুকিং দিয়ে আসলাম, আর মাত্র 7 জন বাকি। বলেন কি, একদিনের মধ্যে 43 জনের বুকিং শেষ? আপনি কি করছেন 43 জন? আপনি কোন দুনিয়ায় বসবাস করেন জানেন? এই 10 লাখ টাকা কি চারখানি কথা? লোক তো অস্থির করে ফেলাচ্ছে। কালকে তো আমি 1 মিনিট আমি ঘুমাইনি জানেন, পার সেকেন্ডে 2 জন করে হাজির হচ্ছে। এই যে আমার ফোনের দিক তাকান, দেখেন। হ্যাঁ, মেলা মিস কল। এটা মিস কল না, এই 63 জন আমার কল দিছে। আমি অস্থির হয়ে গেছি, আর ধরতে ইচ্ছা করতেছে না, তাই সাইলেন্ট করে দিয়ে দিচ্ছে। ও ভালো কথা, টাকা নিছেন? না, আমি ওই ব্যাপারটা নিয়ে একটু ভাবছি, এই জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি ঘুমায় ভাবতে থাকেন, আমার এত সময় নেই। আসসালামু আলাইকুম। না না ভাই, আর একটু কথা আছে ভাই, মানে আমি তো ব্যাপারটা নিয়ে ভাবছি, আমাকে একটু সময় দিতে হবে তো। সময়? আচ্ছা তাড়াতাড়ি কোন, কত সময় লাগবে? সপ্তাহখানিক। 1 সপ্তাহ? আপনার মাথা ঠিক আছে? আরে ভাই 24 ঘন্টায় যেখানে 43 জন বুকিং হয়ে গেছে, মাত্র 7 জন বাকি, আর আপনি 1 সপ্তাহ যাচ্ছেন? সম্ভব না ভাই, আপনি আমার জন্য একটু চেষ্টা করুন, চেষ্টা করলে আপনি পারবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার আমার পছন্দ হয়েছে, সেই জন্য একটা সুযোগ দিচ্ছি। তবে সেটা হচ্ছে 3 দিন। 3 দিনের মধ্যে আপনি টাকাটা দিয়ে দেবেন, এর 1 মিনিট আমি বেশি দিতে পারবো না। ভাই আর একটু কথা আছে ভাই। কি ভাই, আমি তো আপনাকে 50,000 টাকা দিচ্ছি 50 জনের লিস্টে ঢোকার জন্য। 10 জনের ফাইনাল লিস্টে কি আমি আসতে পারবো? ভাই রে, এটা কোনো কথা বলেন? আরে ভাই 50 জনই তো টাকা দিচ্ছে ওই ফাইনাল লিস্টে ঢোকার জন্য, তাই না? কিন্তু এটা টপ 10 এর ব্যাপার আছে না? হ্যাঁ, টপ 10। টেলিভিশনে প্রায় শুনি টপ 10। জি টপ 10 বুঝতে পারছেন। এই টপ 10 এ ঢোকার জন্য তো একটা সুপারিশের ব্যাপার আছে। ও আমার মামা যে এই প্রতিষ্ঠানের জিএম, জানেন তো? জি জানি। মামারে মনে করেন আপনার ব্যাপারে স্পেশালি একটু সুপারিশ আমি করে ওখানে ঢোকানোর ব্যবস্থা করে দেবো। আপনি জাস্ট ওর সাথে আর 20-25 হাজার টাকা ওই সময় বাড়ায় দেবেন। হ্যাঁ, আবার 20-25 হাজার টাকা? ভাই আমি 50,000 টাকা জোগাড় করতে পারবো কিনা সেটা নিয়ে আমি দুশ্চিন্তার মধ্যে আছি ভাই। পারবো না ভাই। আচ্ছা থাক, আপনি এমন একটা মুখ করেন না ভাই, এ দেখলে আর টাকা চাওয়ার ইচ্ছে থাকে না। ওই 50,000 টাকাই সই, এই টাকার মধ্যেই সিস্টেম করে ওই ফাইনাল লিস্টে আপনার নাম ঢুকাই দেবো। হ্যাঁ ঠিক আছে, আর এই ব্যাপারে কারোর সাথে কথা কইনি। আচ্ছা ঠিক আছে।
বেটা, ওই তুই কই আছিস? তুই যে কালকে সন্ধ্যায় 10,000 টাকা নিয়ে গেলি, টাকাটা নিয়ে উদয় হয়ে গেলি, তোর যে একটা কাম দিলাম সেই কামের কি করলি? তোর মোবাইল বন্ধ, তোর কাহিনীটা কি? তোর কথা কি শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। কি হয়েছে ক? তুই আমার টাকা কেন দিলি? তোর এই টাকা দিছি রাসেলকে দেওয়ার জন্য। আমি তো রাফেলের কাছে টাকাটা নিয়ে গেছিলাম, ও তো টাকাটা হাতেও নিল না, গোনাও দেখলো না। আমার কি কই জানো, একটা কাগজ একটা ঠিকানা লেখা আমার কয় যান মোহাম্মদপুর গিয়া ওই লোকের 10,000 টাকা দিয়ে আসে। মেজাজ থেকে আমার লাগে কত? হ্যাঁ মোহাম্মদপুর কাছে ভালো করছোস, তাতে সমস্যা কি? সমস্যা কিছু না, তুই আমার যাতায়াত বাবদ টাকা দে। আবে টাকা তো দিমুই, তোর যে অফিসে যাইতে কইছিলাম এই কামটার কি খবর ক? দরখাস্ত করছি। করছোস মানে একেবারে সহজে দরখাস্ত করে ফেলাইছিস? হ্যাঁ, এমনি এমনি নিয়ে নিল। আর বেটা কাইন্দে দিছি বেটা, জানো বেটে যে দরখাস্ত রাখছে ওইটা কো বেটা। তুমি হালা যে পাঠ ভালো গাইতে পারো এটা তো আমি জানি, তার বাদে খবর কি ক? আবার কি জানো? আরে বেটা তোরে যে কইছিলাম প্রজেক্টের খবর নিতে, এটা জানা লাগবো না? দরখাস্ত যে করলি কোনো কিছু সিস্টেম করা লাগবো কিনা এটা জানতে হইব না? আর আজকে তো মাত্র দরখাস্ত জমা দিলাম, কালকে যাবো নে, যে টাকা দে বসে দিয়ে যাবো দে। তুই এত টাকা টাকা করতেছিস কেন? টাকা দিমু না বেটা, তুই আগে যাই না যা। তোরে কালকে কইলাম না যে কাশিম আমার টাকা দিব, টাকা তো দিল না, ওর ফোনও বন্ধ, ও নাই, দে টাকা দে। তুমি হালা যেমন 2 নাম্বার পাবলিক, ওইরকম 2 নাম্বার পাবলিকের লগে চলো। বেটা কইছিল রাত্রে 20,000 টাকা দিব, টাকাও দেয় নাই, ফোনও বন্ধ রাখছে, এত সাহসও পায় কই? সাহস কি করে পাই হন যাবো নে, গিয়ে যখন গলাটা টিপা ধরুন তখন ঠিকই দিব রে, দে টাকা দে। না ধর কত দিলি? 50 টাকা। ওই বেটা আমার তো মোহাম্মদপুর থেকে আসা যাওয়া 200 টাকা খরচ হয়েছে, 200 টাকা দে। আপনি তো একেবারে সিএনজি করে আসা যাওয়া করেন, মোহাম্মদপুর বাসে যাইতে আসতে 20 টাকা 20 টাকা 40 টাকা লাগে। না ধর কি হইলো আমারে জানাইস? আরে খালিদ ভাই, আপনি কোত্থেকে আসলেন? শেয়ার মার্কেট? হ্যাঁ শেয়ার মার্কেট। কি অবস্থা আপনার শেয়ার মার্কেটের? এই তো ভালো, আজকে সুযোগ বাড়ছে, দেখা যাক। না না ভাইয়া, সূচক বাড়ছে বলে আপনি নিশ্চিন্ত থাকেন না। আজকে সূচক বাড়ছে, কালকে তো ধাম করে পড়ে যেতে পারে। আমার খালাতো ভাই কিন্তু এই সূচকের উপর নির্ভর করে পুরা শেষ হয়ে গেছে। প্রথমে কি করছে শোনেন, খালাম্মার কাছে গিয়ে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে 10 লাখ টাকা নিয়ে আসছে, আইনা ইনভেস্ট করছে। তারপরে তো সূচক বাড়ছে দেখা মনে করছে যে আরও ইনভেস্ট করলে আরও টাকা পাবে। সে খালাম্মার কাছে গিয়ে আবার 10 লাখ টাকা চাইছে, খালাম্মা তো তারা টাকা দেয় নাই, সে খালাম্মার গয়না বিক্রি করে নিয়ে আসছে। আইনা তো এখানে ইনভেস্ট করছে, এখন তো পুরা ধরা। বাসায় যায় না মায়ের ডরে, সে মতিঝিল যায়, অনশন করে, আন্দোলন করে, আর ওদিকে মনে করেন যে ঘুরা ঘুরা বেড়ায়। এই রয়েছে তার লাইফ। আর আমি আপনারা তার নাম্বার দিব, আপনি তার সাথে সবসময় যোগাযোগ করবেন। কেন তার সাথে আমার যোগাযোগ রাখতে হবে কেন? ভাইয়া আপনি বুঝতে পারতেছেন না, ধরা খাওয়া পার্টির সাথে আপনার যোগাযোগ রাখার দরকার আছে। তাদের অভিজ্ঞতা আপনার কাজে লাগবে, আপনি বুঝতে পারবেন কোন কোম্পানির শেয়ার কিনবেন কোনটা কিনবেন না। আমি এখন তার নাম্বার দিচ্ছি। না না না, নাম্বার লাগলে পরে নেওয়া যাবে। আপনাদের সৎ মানুষের কি অবস্থা বলেন তো? আর বললেন না ভাইয়া, একবারে দম বেরিয়ে যাওয়ার অবস্থা। আচ্ছা ভালো কথা ভাইয়া, আপনি অ্যাপ্লিকেশন করছেন? কেন ওই দিন না আপনার হাতে অ্যাপ্লিকেশনটা দিলাম? ও ভাইয়া ওই দিন লাইনে আপনিও ছিলেন? আল্লাহ, আমি তো আপনার একটু খেয়ালও করতে পারি নাই। ওই দিন এত মানুষ যে কোত্থেকে চলে আসলো, খালি ফর্ম নিতেছি আর নিতেছি, আমি একদম পুরো শেষ। জানান ভাই ওই দিন আমি লাঞ্চও পর্যন্ত করতে পারি নাই। আচ্ছা ভাই আপনার ফর্মের নাম্বার কত? 775। 775 না? আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের অফিসের মিটিংয়ে ডিসিশন হয়েছে যে 12,000 থেকে 50 জনের একটা শর্ট লিস্ট করা হবে। আপনি যদি এই শর্ট লিস্টে ঢুকতে পারেন এবং তারপরে যদি কোনো সুপারিশের ব্যাপার থাকে তাহলে আমি করতে পারি। আচ্ছা ভালো কথা ভাই, আপনি সৎ মানুষ তো? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? না ভাই, মুখ দেখে তো আসলে বুঝতে পারছি না। এই যে মনে করেন দিন 12,000 ফর্ম পড়লো, আমার কি মনে হয় জানেন, তার মধ্যে 11,000ই হচ্ছে ভুয়া। তবে আপনি ভালো হইলে হইতেও পারেন। দেখেন শত শত অফিস নির্ধারণ করবে, তাই না? আমি কাগজপত্র জমা দিচ্ছি, ওরা দেখতেছে, দেখুক, দেখা যাক কী হয়। কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি যে আপনাদের এখানে অ্যাপ্লাইটা করেছি এটা আমাদের 3 তলার কাউকে বলবেন না, বোঝেনি তো? লিস্টে না আসতে বললে মান সম্মানের ব্যাপার। ভাইয়া আপনি এটা একটা কথা বললেন, আপনি তো আমার মনটাই খারাপ করে দিলেন। আপনি যদি আমার পেটে একটা বোমাও মারেন তারপরে তো কোনো কথা বেরোবে না। তাছাড়া আপনি আমার প্রতিবেশী, আপনি থাকেন 3 তলায়, আমার অফিস 2 তলায়। আমি আপনার মান সম্মানের ব্যাপারটা দেখবো না? ভাই আপনি নিশ্চিন্ত থাকেন, কোনো ধরনের চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। ঠিক আছে ভাইয়া, আসি ভাইয়া। হ্যাঁ মন্ডল ভাই, অফিসে সবাই চলে গেল, আপনি এখনো বসে বসে কি করছেন? কাল অডিট তো একটু চাপ আছে। কাল অডিট, কাল বাকি কাজ করবেন, এখন চলেন। না না, আমি আজকেই হিসাবটা আপডেট করে যেতে চাই। আপনি এত কাজ পাগল কেন মন্ডল ভাই বলুন তো? এটা কাজ পাগলের বিষয় না, একটা রেসপন্সিবিলিটি আছে না। আপনার ঘোড়ার ডিমের রেসপন্সিবিলিটি আছে। আরে বিয়ে করার আগে তো আপনার কোনো রেসপন্সিবিলিটি গ্রোই করবে না। কেন? আপনি আমাকে কালকে বললেন না যে আপনি বিয়ে করার জন্য মেয়ে খুঁজবেন? হ্যাঁ বলেছি, তার সাথে এর কি সম্পর্ক? মেয়ে খুঁজে পেলে তো বিয়ে করবেন নাকি? হ্যাঁ। তাহলে বিয়ের পর বউ যদি অফিসে এসে বলে রাখো তোমার অডিট, চলো তুমি আমার সাথে রিক্সায় করে ঘুরবে, তখন কি বলবেন?
শোনেন, আমার সাথে এই বের হওয়াটাকে আপনি একটা রিহার্সাল হিসেবে নেন। আমি আপনার সাথে ঘুরবো, গল্প করব, বসে এক কাপ চা খাবো। চাটা কালকে খাই। এই তো দেখলেন, এখন বিশ্বাস হলো যে আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই। কিভাবে? আপনার যদি কোনো রেসপন্সিবিলিটি থাকতোই তাহলে ম্যাডাম আপনাকে ঠিক চিনতে পারতেন। কেন? তাহলে ম্যাডাম আপনাকে বাদ দিয়ে ওই জিএম স্যারকে শর্ট লিস্ট কমিটির চেয়ারম্যান বানায় না, আপনাকে বানাতো। আচ্ছা, আপনার কি মনে হয় যে উনি ওই শর্ট লিস্ট কমিটির চেয়ারম্যান হয়ে কাজটা ঠিকঠাক মতো করতে পারবে? অবশ্যই, সে আপনার চেয়ে অনেক ভালো করে করবে। কেন আপনার এটা মনে হইল? আপনি এই সামান্য অডিট ফেলে আমার সাথে এক কাপ চা খেতে যেতে পারছেন না, আর অত বড় দায়িত্ব আপনি কিভাবে পালন করতেন? তাহলে আপনি বলছেন যাব? আপনার কি মনে হয়? চলেন যাই তাহলে। চল। আবার কি করছেন? না, একটু গোছাচ্ছি। আরে রাখুন আপনার গোছানো, আসুন। কি ভাই এমনি চেয়ার হলেন কেন, কিছু করবেন? আপনি কি এই বিছনাটা ছেড়ে এখানে একটু আইবেন? এটা নয় গেলাম, কিন্তু লাভটা কি ভাই? আমি এই বিছনায় আছি, আপনি ওই জায়গায় বসে আছেন। আমি অনেক গেলে আপনি এই জায়গায় এসে বসবেন, কথা তো একই। কই গেছিলেন? আমি কই গেছিলাম না গেছিলাম এটা জানি না, তো আপনার দরকার নাই। আপনি এখানে একটু আহেন, আমি রেস্ট নিব। না, আমি পত্রিকায় দেখলাম শেয়ারের সূচক বাড়ছে, তো ভাবলাম ওইদিকে মনে হয় গেছিলেন নাকি? ভাই, সূচক বাড়ুক কমুক সেটা চাই না, আপনার লাভ কি? লাভ ক্ষতি যা হওয়ার তো আমারই হয়েছে। আমি আপনার কইলাম না আমি একটু রেস্ট নিব। এটা অবশ্য ঠিকই বলছেন আপনি, লাভ লস যাওয়ার আপনারই হয়েছে, অবশ্য লসটাই বেশি হয়েছে। কিন্তু আপনার কিন্তু অভিজ্ঞতাটা হয়েছে, অভিজ্ঞতাটা কাজে লাগান। একটা কাজ করেন, শেয়ার ব্যবসার পরে একটা কোচিং সেন্টার খুলে ফেলান, কুয়ের তলে কই বাজেন। আপনার যে জ্ঞানের পরিধি আমি জানতাম যে আপনি এইটাই কইবেন, কিন্তু কোন সময় কোন ব্যবসা করতে হইব সেটা আপনার জ্ঞানে নাই। আপনি এখন নামেন, আমি একটু ঘুমাবো ভাই। শেয়ার ব্যবসা একটা যুবকের অবস্থা কি করছে এটা আপনার এদিকে বুঝতে পারতেছি। আর আমি আর সূর্য আম পর্যন্ত ডুবে নাই, হাঁস মুরগি খোপে ঢুকে নাই, দাদি ওষুধ খায় নাই, দুধ দই ছানা আমানে নানা আমানে নাই, আপনি ঘুমিয়ে পড়তে যেতেছেন। জি মানে হইলো গুণ পোকার মতন, ধরছে তো ছাতু করে বালাইব আপনারে। গা ঝাড়া দেন। আপনি গা ঝাড়া দিয়ে বিছনাটা ছাড়েন, আমি ঘুমামু গেলাম না। এই দেখো আবারও ঘুমের কথা কয়। খালিদ ভাই, আপনার আসলে ইন্সপিরেশন দরকার। আপনার শুনে মনে হবে এটা সিনেমা, কিন্তু সিনেমার গল্প তো বাস্তব থেকেই তৈরি হয়। আপনি একটা কাজ করেন, নরম দিলে সুন্দরী একটা মেয়ে খুঁজে বাইর করেন, যার অনেক টাকা আছে, নিজের গাড়ি আছে, ওই গাড়ি সে নিজেই চালায়। দাপ করে গাড়ির সামনে আপনি পড়ে যাবেন, লয়ে গেল আপনার হসপিটালে, আপনার ট্রিটমেন্ট করাইলো, ভালো হয়ে গেলেন। তারপরে আপনার এসে একটা ভিজিটিং কার্ড দিল, আপনি তার কোম্পানিতে দেখা করলেন, তার লগে আপনার এমডি বানিয়ে দিল, তারপরে তার বিয়ে করে ফেলাইলেন। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আরে মিয়া, শেয়ার কিনবেন কি? নিজের কোম্পানির শেয়ার ছাড়বেন তখন। ভাই, আপনার গাল গল্প শেষ হয়ে থাকলে আপনি একটু সইরা আসেন, আমি ঘুমামু, আমি আর পারতাছি না ভাই। ধর, আমি কারে কি কইতেছি? আমি তো আপনার ঘুমাইতে দিমু না, আপনারা জাগ্রত রাখতে চাই। আসেন প্রেমের গল্প করি। কে প্রেমের ক্ষেত্রে কি দুই একটা সেটেল করতে পারছেন? না রে ভাই, পারি নাই, আমি এখন ঘুমামু। না পাইলে অবশ্য ভালোই করছেন, কারণ পারলে দেখা গেল আর এক ঝামেলায় পড়ে যেতেন। একজন কিন্তু পড়ছে, শাওন। প্রেমের কারণে তার নামে কেস হইতেছে, কেস লিখতেছে আবার শরীফুল। আপনি তো এমনিতেই এই শেয়ার বাজারের কেসে ফাইসা কইতেছেন যে ঘুমামু, তার উপরে যদি প্রেমের কেস খান তাইলে আপনি আর কইবেন না যে ভাই ঘুমামু, তখন আপনি কইবেন ভাই আপনি একটু সরেন, আমি একটু বেহুশ হমু। বেহুশ আমিও না, বেহুশ অলরেডি আপনি হয়ে বয়ে রয়েছেন, থাকেন। দিলাম সেটা বলেন ম্যাডাম। কাজটা শুরু করেছেন? কাজ তো চলছে ম্যাডাম। আমি কোন কাজের কথা বলছি বলেন তো? কোন কাজের কথা বলছেন? তাহলে আপনি কি চলছে কি বলছেন এসব? কেন, অফিসের সব কাজই তো ঠিক মতো চলছে ম্যাডাম। বাসা সাহেব, আমি আপনাকে সব কাজের কথা বলিনি, আমি আপনাকে সৎ মানুষের প্রজেক্টের কথা জিজ্ঞেস করছি। ও কাজও তো ঠিক মতো চলছে ম্যাডাম। কিভাবে চলছে? সকালে মিটিং হলো না ম্যাডাম, ওই যে আপনি শর্টলিস্ট করতে বললেন,
তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে 12,000 অ্যাপ্লিকেশন থেকে প্রথমে 200 বাছাই করব, তারপরে 200 অ্যাপ্লিকেশন থেকে 100 বাছাই করব, তারপরে 100 থেকে জি ম্যাডাম 12,000 অ্যাপ্লিকেশন থেকে যে আপনি 200 জনকে বাছাই করবেন বলছেন, সেটা ক্রাইটেরিয়া কি ঠিক করেছেন? ক্রাইটেরিয়া বলতে ম্যাডাম ওই আমরা যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আর কি প্রসেসিং করবো আর কি। সে যাচাই বাছাই এবং পরীক্ষা নিরীক্ষার একটা নমুনা বলেন। ওই তো নমুনা বলতে গেলে ম্যাডাম প্রথমে একটা অ্যাপ্লিকেশন হাতে নেব, তারপরে দেখব যে তার তথ্যগুলো ঠিক আছে কিনা, তারপরে রেফারেন্স ঠিক আছে কিনা, অর্থাৎ যে সমস্ত তথ্য দিয়েছে সেগুলো প্রত্যেকটা পুঙ্খানুরূপভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে ঠিক আছে কিনা। তারপর আর আচ্ছা বাশির সাহেব, কোনো অ্যাপ্লিকেশনে কারোর ছবি দেখে যদি মনে হয় তার চেহারাটা ভালো না, তাহলে তাকে বাদ দিতে পারি না? কিংবা কারোর হাতের লেখা খারাপ, তাকেও তো বাদ দেওয়া যায় নাকি? জি না ম্যাডাম, এটা মনে হয় ঠিক হবে না। একজন জ্ঞানী মানুষের চেহারা খারাপ হতেই পারে, আর একজন সৎ মানুষের হাতের লেখা যে ভালোই হবে এটারও কোনো গ্যারান্টি নাই ম্যাডাম। তাহলে এই অর্ডারটা আপনি কেন দিয়েছেন? কি কথা বলছেন না কেন? ম্যাডাম এই কথাটা আপনাকে কে বলেছেন জানি না, তবে আমার মনে হচ্ছে এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, আমাকে হেয় প্রতিপন্ন করার একটা প্রয়াস আর কি। আপনাকে কেউ হেয় প্রতিপন্ন করবে কেন? ওই যে ম্যাডাম প্রশাসনিক চেয়ারে বসে আছি, কারোর স্বার্থে যদি একটু আঘাত লাগে তখন তো সে চাবে আমাকে টেনে হিচড়ে নামানোর জন্যে। তার মানে আপনি বলতে চাচ্ছেন মিস বেলিকে আপনি অর্ডারটি দেননি? জি না ম্যাডাম। বাশির সাহেব। জি ম্যাডাম। আপনি অর্ডারটি দিয়েছেন কি দেননি সেটাকে এখন আমি কোনো সাবজেক্ট করতে চাই না। আমি আপনাকে এখন যে কথাটি বলতে চাই, আমি একটা আদর্শিক জায়গা থেকে এই কাজটি করছি, কাজে এই কাজটা নিয়ে যেন কোনো তালবাহানা না হয়। জি 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 ম্যাডাম। আপনি এখন আসুন। শরীফুল ভাই, আপনাকে তো খুঁজে খুঁজে হয়রান, আপনি কোথায় থাকেন? ধর মিয়া, আপনি কোনে থাকেন? আমিও তো আপনি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। বলেন কি? আপনি পরশুদিন সকালবেলা আপনার বাসা যেতে বললেন, আমি গেলাম, আজকে সকালে গেলাম, আপনাকে পেলাম না তো। তাই নাকি? হ্যাঁ। আপনি আমার বাড়িতে গেছিলেন? হ্যাঁ। আমাকে তো কেউ কোনো কিছু কইলো না। অসুবিধা নাই ভাই, দেখা তো নয় গেল, কাম হয়ে যাবনি। কিন্তু কত হইলো আপনি গেছিলেন কটার সময়? এই তো 10টা থেকে 11টার মধ্যে। হায় হায়, সকাল বলতে আপনি 10টা 11টা বোঝেন নাকি? ভোর 6টার থেকে মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আমি নিজে তো 9টার মধ্যে বাইরে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে বুঝতে পারিনি তো। তাহলে আপনার সাথে কখন মিট করতে পারি? আবার আপনি কখনের মধ্যে ঢুকে গেলেন? কাল সকালে এই কাম করে নাকবো। সকাল বলতে মানে ভোর 6টা থেকে 9টার মধ্যে। হ্যাঁ 9টার সময় আসেন। 9টায় যদি আপনার ঘুম না ভাঙে আপনি 12টার সময় আসেন। দরকার বলে আমি আপনার জন্য 1টা পর্যন্ত অপেক্ষা করবো। আরে ভাই ঠেকা ধন আমার, ইনভেস্ট করবো আমি, লাভ হবো আমার তো অপেক্ষা করাই নাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ফোন নাম্বারটা দেওয়া যায় না? মানে আপনার সাথে কন্ট্যাক্ট করে আসতাম, ভালো হতো আর কি। ও মোবাইল নাম্বার এটা তো দেওয়াই যায়, কিন্তু ঘটনা হয়েছে কি, কালকে ফোনটা রাখ দিয়া ওই উত্তরা লেক পরে ব্রিজটা আছে না, ওই ব্রিজের উপর আমি আসতেছিলাম। আচ্ছা। হঠাৎ দেখি কি মেলা মানুষ নিচে ফুসি দেখি জানি দেখতেছি। আমি বললাম ফেরি ঘটনা কি, এত মানুষ ব্রিজের নিচে ফুসি দিয়ে কি দেখে? যাই দেখি কি দুটো টাকি মাছে করে ঘুরতেছে আর বাবা কইলা দেখতেছে। চিন্তা করে দেখছেন, মানুষের খেয়ে দেয় কোনো কাম নাই, টাকি মাছ দেখার কি হইলো? তো অগর দেখা দিই না, আমি একটু ফুসতে দিছি, মা ফুসি দেওয়ার হাতে হাতে আমার পকেট থেকে মোবাইলটা ঠাস করে নিচে পড়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বারটা তো আপনার জানা আছে, ওটা যদি দিতেন আমার কাছে রেখে দিতাম, পরে যোগাযোগ করতাম। দূর ভাই, ওই সিম আমি কবে তুলবো না তুলবো তার কোনো ঠিক আছে? তাছাড়া ওই সিম তুলবে গেলে আমার 500 টাকা কনভেন্স দেবো গা, তার সাথে আমি 150 টাকা দিয়ে নতুন আরেকটা সিম নেবো। সিম টিম মোবাইল নাম্বার কিছু লাগবো না, আপনি কাল সকালে চলে আসেন, কাল সকালে কাম হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। ও ভাই শোনেন শোনেন, আচ্ছা আপনি যে কইছিলেন যে কোয়ার্টার পেমেন্ট 10,000 না 12,000, তো ওই টাকাটা কি আমি নগদ দিয়ে দেবো নাকি চেকে দেবো? আপনার যেটা সুবিধা, ক্যাশও দিতে পারেন, চেকও দিতে পারেন। না না, আমার কাছে নগদ যেহেতু আছে আমি ক্যাশই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাও দিতে পারেন। আচ্ছা ভাই আরেকটা কথা, 5 লাখ টাকার ইন্স্যুরেন্স আমি করবই, কিন্তু এটা যদি 5 লাখ না করে 10 লাখ করি তাহলে কি কোনো সমস্যা আছে? না না, সমস্যা কি, আপনি তো ডাবল লাভ হবে, ডাবল রিস্ক কভার করবে। আরে ভাই আমি আমার লাভের কথা ভাবতেছি না, এর মধ্যে আপনার কোনো ইন্টারেস্ট নাই? না আমার আর লাভ কি, যত সামান্য কমিশন পাই এটা ডাবল হবে আর কি। তাইলে 10 লাখ টাকা সই। আরে 2 দিন ধরে আপনি আমার খোঁজাখুঁজি করতেছেন, আপনার কষ্ট হয়েছে না? আপনার তো কিছু ইন্টারেস্ট লাগবেই, লাগবে না? ঠিক আছে, থ্যাংক ইউ শরীফুল ভাই, তাহলে কালকে সকালে আমাদের দেখা হচ্ছে। ওকে ভাই, ওকে ভাই। কত হলো কাল কিন্তু মনের গুলো মিস করে দেবো। না না না, কোনোভাবে মিস করবেন না। এই আমি তো
তাহলে একটু বিস্কুট খাইছে রেখে চা খাচ্ছে না। দুটো স্যান্ডউইচ আর দুটো জুস দেবেন। আচ্ছা ভালো কথা, আপনার সম্পর্কে তো আমার কিছুই জানা হয়নি। আপনার বাসা কোথায়? মানে বাসা বলতে তো আমি আসলে মেসে থাকি না, একটা ফ্ল্যাট বাসাতেই একটা রুম নিয়ে একা থাকি। এক রুমের বাসা দিয়ে আপনি সংসার শুরু করবেন কিভাবে? ইমিডিয়েটলি আপনি 2 রুমের বাসা নেবেন। সংসার বলতে? কেন? আপনার সাথে আমার কথা হলো না, আপনি বিয়ে করবেন না? বাসা নিয়ে কিন্তু সংসার গোছাতে শুরু করতে হবে, একদম দেরি করা যাবে না। তা নয় করা যাবে। করা যাবে না, করতে হবে। বাসা নিয়ে কিন্তু সুন্দর পর্দা লাগাতে হবে। বাসার পর্দা যদি খারাপ থাকে মেজাজ খারাপ হয়ে যায়। আমার খুব ভালো একটা পর্দার দোকানের সাথে জানাশোনা আছে, আমি আপনাকে ওখানে নিয়ে যাব। ওখান থেকে খুব সুন্দর পর্দা কিনে দেবো আপনাকে। পর্দা কিনতেই হবে না? কি বলছেন আপনি? আপনি আপনার বউকে নিয়ে থাকবেন, পর্দা ছাড়া থাকবেন? আপনার একটা প্রাইভেসি আছে না? আপনার বউয়ের প্রাইভেসি আছে না? জি জি জি, তা আছে। তাহলে পর্দার সমস্যার সমাধান হয়ে গেল। এরপর যা কিনতে হবে, খাট কিনতে হবে, আলমারি কিনতে হবে, ড্রেসিং টেবিল কিনতে হবে, সোফা সেট কিনতে হবে, খাবার টেবিল কিনতে হবে। মোট কথা আপনার সংসারে যা যা লাগে সব কিনে ফেলতে হবে। না মানে এত কিছু একসাথে কিভাবে কিনবো? আহা, আপনাকে একসাথে কিনতে কে বলেছে? সেজন্যই তো বলেছি 2 রুমের বাসা নিতে। একটা একটা করে কিনবেন আর রুমগুলো সুন্দর করে সাজিয়ে ফেলবেন। জি জি। ও হ্যাঁ, ভালো কথা, ঘরে টিভি আছে তো? কত ইঞ্চি? কালার ঠিক মতো আসে? না, আমার বাসায় তো টিভি নাই। আরে বলেন কি, আপনার বাসায় টিভি নেই? জি না, আমি টিভি দেখি না তো, এই জন্য কেনা হয়নি। আহা, টিভি না দেখলে কি করে চলবে? আপনি তো অনেক পিছিয়ে পড়বেন। আপনাকে খবর দেখতে হবে, নাটক দেখতে হবে। আপনি জানেন কত সুন্দর সুন্দর নাটক দেখায়, আর নাটক দেখে সংসারে অনেক কিছু শেখা যায়। আপনি কালই একটা টিভি কিনে ফেলবেন। কালকে যে কিনতে বলছেন, কালকে তো আমার অফিসে অনেক কাজের চাপ। আপনাকে নিয়ে না আর পারা গেল না। ঠিক আছে, আপনি আমাকে কাল 10,000 টাকা দিয়ে দেবেন, আমি আপনাকে সুন্দর দেখে একটা টিভি কিনে দেবো। কালকেই? হ্যাঁ, কালকেই। একটা ডিসকাউন্ট চলছে, বছরে এই সুযোগ আপনি আর দ্বিতীয়বার পাবেন না। সংসার করতে গেলে অনেক দিকে খোঁজ খবর রাখতে হয়। আপনি যদি প্রতিটা জিনিস একটু কমিয়ে কিনতে পারেন, দেখা যাবে সেই টাকা জমিয়ে আপনি সংসারে একটা বড় জিনিস কিনে ফেলেছেন। ও জি। নিন, খেয়ে নিন। আরে খেয়ে নিন। কি লিখতেছেন ভাই? দেখতেছি ভাই, প্রতিদিন যা যা নেহানি করি এক। হ্যাঁ, আজকের কেস কি প্রণয় ঘটিত কিছু নাকি? প্রণয় ঘটিত, হাতে মারালাম মারপিটও আছে, সামাজিক অ্যাকশন। আরে বাবা, সামাজিক অ্যাকশন। তো এই প্রণয় ঘটিত কেস কি বাড়িওয়ালার গেদিন নাকি? কি হলো ভাই, কথা বল না কেন? ভাই বোঝেনি তো, আমাদের পেশাটা হইলো গোপন পেশা। জেনারেল পাবলিকের তো সব কিছু ভেঙে ছিল কওয়া যাবো না, ঝামেলা আছে। গোপন? আপনার গিচ্ছু তো ভাই এই জায়গায় লেগে গেছে, আসেন। কে ভাই? আরে উঠেন, বইয়ের কথা কই। জরুরি কথা নেই। জরুরি না, আবার একদম কম জরুরিও না, বসেন আপনি। আমি তো ভাই রাসেল সমগ্র বাংলাদেশ 72 কেজি টোটো করে ঘুরে বেড়াই, কোনো কাম কাজ নাই, বেকার। তো একটা দিন সারাদিন খালি আমি আপনারে লইয়াই ভাবছি ভাই। এটা আপনি কি করলেন ভাই? সারাদিন আপনি আমাকে নিয়ে ভাবলেন? আমি একটা মানুষ হইলাম, আমাকে নিয়ে ওরা আপনি ভাবেন? তা ভাইবা কি ভাই করলেন? ভাইবা পাইলাম আপনি কাজটা ছেড়ে দেন ভাই। কোন রূপ? এই যে রাইটারগিরি করেন, বাদ দেন, এটা দরকার নাই। কে? বাইরে যে কাজ আপনি করতেছেন, এর চেয়ে রিস্কের কোনো কাজ তো পৃথিবীতে নাই। কিবা করে? শোনেন, আপনি তো মনে করেন সবাই আপনার বন্ধু, আসলে সবাই আপনার শত্রু। বুঝলাম না। যার লেগে মামলা লেখেন সেও আপনার শত্রু, আর যার বিরুদ্ধে মামলা লেখেন সে তো আপনার শত্রুই। কি করতেছেন সব? কিছু তো বুঝতেছি না। মানে যার লেগে আপনি মামলা লেখেন তার কাছ থেকে তো টাকা আপনি কম নেন না, যা নেওয়া দরকার তার চেয়ে বেশি নেন, কাইচা নেন আপনি। তো তার মনের মধ্যে একটা ক্ষোভ থেকে যায় না? আর যার বিরুদ্ধে মামলা লেখেন তার তো ক্ষোভ আছেই। রাত বিরেতে বাসায় ফেরেন, কম কিন্তু যায় না ভাই।
5 তলার উপর থেকে একটা 10 ইঞ্চি ইট ছেড়ে দিল, আপনি কিন্তু নাই। এই যে ঠ্যাং লুলো হয়ে যেতে পারে, ভাঙিয়া ফেলাইতে পারে মানুষের পিঠে, কি করবেন তখন? ভাই আপনি যা যা এতক্ষণ কইলেন ও চিন্তায় মাথা নিলে তো কাম কাজ করে খাওয়া যাবো না, ঘর আটকা দিয়ে চোখ বন্ধ করে হইয়া থাকা নাইবো। শোনেন ভাই, জন্ম মৃত্যু হলো আল্লাহর হাতে, জন্মরণ আসে এমনি তো মরে যাবো গা, ওইসব চিন্তা করে ওই খামাখা হাটফুল করে দরকার নাই কা। আমার কথা হলো যতদিন পয়সা থাকবো কামাই করে যাবো। ওই মেয়ে, আপনি তো একটা স্বার্থপর, টাকা ছাড়া কিচ্ছু চেনেন না। আপনার নাই কেউ? গ্রামের বাড়িতে আপনার ফ্যামিলি নাই? কে কে আছে? আছে, আব্বা আছে, মা আছে, ছোট দুর ভাই বোন আছে। তো পুরা ফ্যামিলিটা তো আপনার ইনকামের উপরেই চলে। না পুরোপুরি না, ধরেন যে জমি জমা আছে সারা বছরের ধান সেল হুন থেকে আসে, কিন্তু ওই নগদ যে খরচটু, বাজার খরচ, ভাই বোনের লেহাপড়া খরচ, আব্বা আমার ওষুধপাতির খরচ, এসব আমার দেওয়া লাগে। তাছাড়া দুটো ঈদ আছে, ব্যবহারিক ঈদের মধ্যে কাপড় চোপড় দেওয়া লাগে। তাইলে পুরা ফ্যামিলি তো আপনার ইনকামের উপরে চলে। হ্যাঁ, আল্লাহ না করুক আপনি যদি মরে যান, যদি লুলা হয়ে যান, সবার আগে তো আপনার বাপ মা মরে যাব। কারণ চিকিৎসার টাকা দেওয়ার মানুষ তো কেউ থাকবো না, ভাইটার পড়ালেখা হইব না, আর একজনের ক্ষেত্রে কামলা দিব, আর বোনটার কি আল্লাহ জানে। শত্রু কি খালি আপনার বাইরে নিমিয়া, ঘরেও তো শত্রু পয়দা করতেছেন আপনি। এই যে শাওন পোলাটার বিরুদ্ধে আপনি মামলা সাজাইতেছেন, এই পোলার হাইট দেখছেন, ওর গায়ে শক্তি কিরকম আছে আপনি বোঝেন না? ও যদি খালি একবার মনে করে যে জীবনে একটা লোকের গলা টিপে মারলাম না, এইটারে মাইরে ফেলাই, বুঝে যাবেন আপনি শেষ তো। এই পোলার হাইট দেখছেন, ওর গায়ে শক্তি কিরকম আছে আপনি বোঝেন না? ও যদি খালি একবার মনে করে যে জীবনে একটা লোকের গলা টিপে মারলাম না, এইটারে মাইরে ফেলাই, বুঝে যাবেন আপনি শেষ তো। না ভাই, কথা যা কইলেন খারাপ কোন নাই, যুক্তি আছে, কিন্তু আমি এই পেশা ছেড়ে দিয়ে করমুটো কি? ধরেন কামলাগিরি তো আমার দ্বারা সম্ভব না, আবার রাস্তায় বসে যে তরকারি বেচবো হেঁটেও পারবো না, আবার নিজের যোগ্যতা অনুযায়ী কোনো যে অ্যাপ্লাই করবো, দেখা গেলো 5 লাখ টাকা ঘুষ ছিল, তখন ধরুন আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢুকে যান, এটা তো সোজা। মানে লোকমান সকল লোকমানের কথা কইতেছেন। আপনি আসেন কি লিগা? এটা কোনো চাকরি না, কেউ করে না এটা। হ করে, লোকমানেরা করে, শরীফুল করে এই পেশা পোষাইব না, দেন না আমার পিছনে পিছনে ফের মতো ঘুরতেছে। আমি একটা ইন্স্যুরেন্স করছি, করি নাই, এরকম 1000 লোকের পিছনে পিছনে করবো, 5 জন লোক করবো, এত খাটনি করে ভাই আমার পোষাইব না, বুঝছেন তো? তাইলে আর কি করার, থাকেন রিস্কের ভিতরেই থাকেন। রিস্কের ভিতরে থাকবেন যেহেতু সিদ্ধান্ত নিছেন, রিস্ক কাভারেজের ব্যবস্থাটা করেন ভাই। কেবা করে? আপনি লোকমানের কাছে ইন্স্যুরেন্সটা করেন। এই শোনেন, আমারে কইতে দেন। খারাপ না ভাই, ব্যাংকে টাকা রাখনের তো এটা খারাপ না, ভালোই। আপনি টাকা তো পাইবেনই, যেটা রাখবেন ওটা তো পাইবেনই, আরও বেশি পাইবেন, ওটা আপনার লোকমান বুঝাইব। তারপর আপনি আল্লাহ না করুক যদি মইরা যান, ঠ্যাং ঠুং ভাঙিয়া যায়, এইটার রিস্ক কাভারেজও পাইবেন। এইরকম একটা সুযোগ আপনি পাইয়া বুঝবান মানুষ বুঝবেন না, কেমন কথা? শোনেন ভাই, আমাকে বেশি বুঝে লাভ নাই, বুঝ আমার আছে। আসল কথা হইলো ফেরি করা মাল আমি কিনি না, আমার দরকার বলে আমি বাজার থেকে কিনি। এবার বুঝছেন তো? যান বাজারে, যান বাজারে যাইতে গিয়ে আবার উপরে চলে যান না, দেখেন কি বুদ্ধি বের করতে করছেন দিন বাবু রে। ও আপনি এখানে? হ্যাঁ মুই এইখানে। কে আপনিও কি মোরে খোঁজ দিয়েছিলেন? আপনিও মনে? না মানে এমনিই কইলাম, আপনি মোরে খোঁজ দিয়েছিলেন? হ্যাঁ তা বলতে পারেন, গতকালকের পর থেকে তো আপনার সাথে আমার দেখাই হচ্ছে না। ইচ্ছা যদি থাকতে হলে তো দেখা হইতেই। না ইচ্ছা তো ছিলই, অবশ্য আমি একটু উল্টাপাল্টা ঝামেলার মধ্যে আছি। যাই হোক, এখন দেখা হয়ে ভালোই হলো। ভালো হইলে কোন দিক দিয়া? আপনি কি মোর প্রস্তাবে রাজি? কোন প্রস্তাবের কথা বলতেছেন? ওই যে আগে বিয়ে তারপরে প্রেম, ওই প্রস্তাবটা? ওরে মোর আল্লাহ, মুই কোন প্রস্তাবের কথা কইতে আছি হেইয়াই আপনি ভুলে গেছেন, আবার আপনি আছেন মোর লগে দেখা করতে। না না না, মনে আছে, ওইটাই, সমস্যা নাই তো। সমস্যা তো অবশ্যই আছে। আপনি মোর প্রস্তাবে রাজি কি রাজি না হইয়া এক কথায় উত্তর দেন। ধরেন আমি রাজি। শোনেন, ছোট্টবেলায় স্কুলে অঙ্ক করছি, দৌড়ি মনে করি, মুইও তো দৌড়াদৌড়ির মধ্যে নাই। আপনি রাজি থাকলে কোন রাজি, না হলে নাই। আচ্ছা ঠিক আছে, ধরাধরি বাদ দিলাম, আমি রাজি। এরপরে কি? বিয়ে যে করবেন আপনি থাকেন ম্যাচে, বউরে কি ম্যাচে তুলবেন? আরে না না না, তা কেন? বিয়ে করলে তো অবশ্যই বাসা ভাড়া নিতে হবে, বাসা ভাড়া নিব।
বাসা ভাড়া করবেন, আপনি করেন কি? আপনি ইনকাম সোর্স? ইনকাম সোর্স বলতে করি তো, একটা কিছু করি। ওরে মোর খোদা, আপনি বিয়ার আগেই মোর কাছে কোনো কিছু ক্লিয়ার করতেছেন না, বিয়ার পরে না জানি কত কিছু লুকাইবেন। আরে লুকানোর কিছু নাই তো, আমি শেয়ার ব্যবসা করি। আচ্ছা হইছে, আপনি লিস্টি করেন। কিসের লিস্টি? আপনি বিয়ে মরে কি দেবেন না দেবেন হের একটা লিস্টি করবেন না? তার মানে আপনি কি বিয়েটা 2-1 দিনের মধ্যে করতে যাচ্ছেন? এই আপনি জান দি, আপনার লগে মোর কোনো কথা নেই। হ্যাঁ, আপনি রাগ করতেছেন কেন? আমি কথাটা বললাম এই জন্য যে আপনি বিয়েটা কখন করতে যাচ্ছেন এটা বোঝার জন্য। আপনারে মুই লিস্টি করতে কইছি, আপনি লিস্টি করবেন, মোরে দেখাইবেন, মুই পছন্দ হরমু, এরপর আপনি মার্কেটে যাইয়ে মোর লাগি কেনাকাটা করবেন, কাজেরই রাখবেন, বিয়ে হইবে শেষ। কি চিন্তায় পড়ে গেলেন নাকি? না, চিন্তার কিছু নাই, তবে বিয়ের লিস্টি তো একটু বড় ব্যাপার। আপনি আমাকে 3টা দিন সময় দেন। ঠিক আছে, আপনার 3 দিন সময় মুই দিলাম। কই যান? আপনার লগে মোর 3 দিন পরেই দেখা হইবে। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। মিস বেলি কি করছেন? স্যার ফাইল রেডি করছি। কিসের ফাইল? স্যার তাজ কোম্পানির ফাইল। আরে রাখেন আপনার তাজ কোম্পানির ফাইল, আপনার শর্ট লিস্টের ফাইল নিয়ে বসেন। স্যার আপনি না কাল বললেন যে তাজ কোম্পানির সাথে মিটিং করতে হবে। বলেছিলাম নাকি? জি স্যার। আচ্ছা বলেছি, এখন শর্ট লিস্ট নিয়ে বসেন, যেটা নিয়ে ম্যাডাম আমাকে বারবার চাপ সৃষ্টি করছে। স্যার এটা আপনি কি বলছেন? আমি তো আপনার কথা মতো ওদের সাথে টেলিফোন করে সকলকে অ্যারেঞ্জ করে মিটিং রিকনফার্ম করেছি, ওরা তো আমার জন্য ওয়েট করছে। আরে বাবা, যেভাবে আপনি টেলিফোন করে রিকনফার্ম করেছেন ঠিক ওইভাবে আপনি টেলিফোন করে ক্যান্সেল করে দেন। সরি স্যার, এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? কেন? স্যার আমি কি একের পর এক সবার সাথে রিলেশন নষ্ট করব? কিছুদিন আগে এইরকমই একটা ঘটনার জন্য এক ক্লায়েন্টের সাথে আমার রিলেশন নষ্ট হয়েছে। স্যার আমি যদি আজকে মিটিংটা ক্যান্সেল করি, এদের সাথে আমার সেই রকম রিলেশন নষ্ট হবে। স্যার এখানে চাকরি করতে এসে আমি কি আপনার কথা মতো সবার সাথে রিলেশন নষ্ট করব? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি ওই তাজ কোম্পানির মিটিংয়ে যাবেন? স্যার ওদের সাথে আমার মিটিংটা কনফার্ম হয়েছে বলেই তো আমাকে যেতে হবে। তার মানে আপনি ওই শর্ট লিস্ট নিয়ে বলবেন না? স্যার এই শর্ট লিস্টের কাজটা তো আমার মেইন জব না। আমার কাজের ফাঁকে ফাঁকে আমি আপনার কাজে সাহায্য করব। আর স্যার আমার কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনি অন্য যে কাউকে দিয়ে কাজটা করাতে পারেন, আমার কোনো আপত্তি নেই। মিস বেলি আপনি কি বলছেন তা বুঝতে পারছেন? জি স্যার, আমি বুঝে শুনে বলছি। আপনি যে আমার অর্ডার ফলো করছেন না, তার পরিণাম কি হতে পারে সেটা বুঝতে পারছেন? স্যার পরিণাম আর কি হতে পারে? বড় জোর আপনি ম্যাডামের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করবেন। আমারও তো স্যার মুখ আছে, আমিও বলবো। আপনি আবার কি বলবেন? স্যার বলবো যে আপনি আমাকে একই সময় 2টো কাজের অর্ডার করছেন। স্যার আমি তো মা দুর্গা নই যে আমার 10টা হাত আছে, আপনি আমাকে 10টা কাজের অর্ডার করবেন আর আমি 10টা কাজ আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেব। দেখুন মিস বেলি, আপনি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের বাইরে চলে যাচ্ছেন। আপনি অফিসের মধ্যে কেন দেবদেবী টেনে আনছেন? আপনি সুন্দরী হতে পারেন কিন্তু দেবী না। স্যার আপনি কি সকালে চা খেয়েছেন? কেন চা খাওয়ার আবার কি হলো? আপনি কি বসুন, আমি আপনাকে ফার্স্ট ক্লাস করে আদা চা দিতে বলি, আমি কাজ করছি তো। দেখুন আমার জন্য চার কথা বলতে হবে না। চা খাওয়ার ইচ্ছে হলে আমি নিজেই চেয়ে খাবো। আপনি আপনার কাজই করেন। আপনি এখানে ভালো হইলো, আপনার এখানে পায়। এতক্ষণ তো আমি আপনার রুমের সামনে ঘোরাঘুরি করতেছিলাম। ওকে, আপনি মোর রুমের সামনে ঘোরাঘুরি হলেন কি লেগে? আপনার লাগে তোমার কথা ফাইনাল, আপনি লিস্ট তৈরি করবেন, তারপর আপনার লাগে মধ্যে হইবে। সেটাই তো, এই যে দেখেন আমি আপনার লেগে লিস্ট তৈরি কইরা তারপর আমি আপনার দেখাইতে নিয়ে আসছি। দেখেন ওকে, আপনি একদিনের মধ্যে বিয়ে লিস্ট তৈরি করে ফেলেছেন? ফালাইছি। আপনারে দিলাম একটা পরীক্ষা, এখন তুই আপনি মোরে বিয়ে কইরাই ছাড়বেন। দেখি কি লাগছেন। 1 নম্বরে বিয়ের শেরওয়ানি। লিস্টের শুরুতেই আপনি নিজের জিনিসপত্রের নাম ঢুকাই দিয়েছেন না? না, এরপর আপনার জিনিসপত্র আছে তো, দেখেন না ভালো করে। হয় দেখছি টুপি, হেইও আমনের মন না। এরপরে দেখেন। হয় দেখছি নাগরা, হ্যাঁ আমনের মন না। 4 নম্বরে আইছে মোর শাড়ি, তাই কি শাড়ি কিনবেন হ্যাঁ তো লেহেন নাই। কেন বিয়েতে বউরা পরে না লাল টকটকা শাড়ি, ওই যে ঘোমটা দেয়া থাকে ওই রকম একটা শাড়ি। এই আপনি কি বিয়েতে মোর লাগি 1 শাড়ি কিনবেন? কেন বিয়ে তো আপনি একটাই করবেন,
এক বিয়েতে কটা শাড়ি পরবেন? আপনি যে এত বলদা, হ্যাঁ মোর জানা আসলে না। মুই গায়ে হলুদ করবো না, মোর গায়ে হলুদের শাড়ি কেনা লাগবে না। ও, গায়ে হলুদের কথা তো আমি একদম ভুলেই গেছিলাম। আচ্ছা অসুবিধা নেই, আপনি লিস্টটা দেন, আমি লিস্টটিতে আবার নতুন করে লিখে দিতেছি। এখন আর লেখা লাগবে না, এখন লিস্টই আপনার মাথার মধ্যে রাখেন, মুই বাকিটা দেখকে লই। 6 নম্বর লেখছেন টিকলি, তো টিকলি লেখছেন নাকের নথ কোথায়? নথ লেখেন না কি লিখিয়া? নথ? নথটা যেন কোনটা? নথ চেনেন না? নথ লিখিয়ে নাকে দিয়ে এই যে চুলের লগে টানা দেয়। ও, অসুবিধা নেই অসুবিধা নেই, আমি কিনে দিব না। হ্যারপর লেখছেন চুরি, কিন্তু কয় পদের চুরি কিনবেন হ্যাঁ আপনার লেখেন নাই। গায়ে হলুদের লেগে কিনবেন কাঁচের চুরি 4 পদের, লাল নীল হলুদ সাদা। আর বিয়ের লেগে কিনবেন স্বর্ণের বালা, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমি কিনে দিব, কোনো সমস্যা নেই। 8 নম্বরে নেকলেস, ঠিক আছে। 9 নম্বরে লিপস্টিক, নেল পলিশ। মোর কাজল কোথায়? মুই সোহে কাজল লাগাবো না? হ্যাঁ, কাজল লাগাইবেন তো, লেখি নেই, অসুবিধা নেই, আমি কিনে দিব আপনার, কোনো সমস্যা নেই। বুঝলাম। মুই শাড়ি পরমু, মাথায় ঘোমটা দিমু, টিকলি লাগামু, চুরি পরমু, সবই ঠিক আছে। তুই কি খালি পায়ে বিয়ে হতে যাবো? মোর জুতা কোথায়? জুতার কথা লিখি নেই? লেখছে না গ্রামনেরটা, মোরটা না। ও আচ্ছা, অসুবিধা নেই, লিস্টটা আমার দেন, আমি লিস্টটা কারেকশন করে তারপর আপনার কাছে আবার নিয়ে আসতেছি। দেন। লিস্টটি আর কালেকশন করা লাগবে না, আপনি সব কিছু কিন না হ্যাঁ মোর দেখাইতে নেন। নেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি কিন্তু আমাদের বিয়ের কথা বললেন না, কবে বিয়ে করব, তারিখ কত? আপনার মুই কইছি। কই না তো, বিয়ের তারিখ বলেন নাই তো। এই আপনার মুই কইছি না আপনি বিয়ে সদাইপাতি করে আনবেন, হ্যারপর আপনার মুই বিয়ের ডেট দিমু, আপনি সদাইপাতি করছেন? আমি তো কালকের মধ্যে বিয়ের সদাইপাতি করে আপনার সামনে হাজির করবো। হ্যালে কালকের মধ্যেই আপনার মুই বিয়ের ডেটটা দেবো, বুঝছেন? আপনি কি এখানে আরো অনেকক্ষণ থাকবেন? মুই এইখানে আরো অনেকক্ষণ থাকবো, কিন্তু আপনি এখন এখান দিয়ে দৌড়াইবেন না, মানে বলতেছিলাম কি, বিকেলবেলা আপনার হাতে একটু সময় হবে কিনা? হইলে না, তাহলে দুজন পাশাপাশি বইসা রিক্সায় করে ঘুরতাম। শোনেন, আমরা যদি বিয়ের আগে মোরে এরকম ঘোরার প্রস্তাব দেন, হলে কিন্তু আপনার বিয়ে ক্যান্সেল। না না না, বিয়ে ক্যান্সেল না, বরং ঘোরাঘুরির প্রোগ্রামই ক্যান্সেল, বিয়ার পরেই ঘুরবো। যাই, লিস্টটা ঠিক মতো তৈরি করে জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিই। যাই। মামা, এই কিসের মামা? এর আগে তোর কইছি না অফিসে মামাটা মানা, এখানে স্যার বলতে হবে স্যার। আর তোর এটা হয়েছে হয়ে যায়, সারাদিন থাকিস কোথায়? দেখা সাক্ষাৎ তো নাই। কেন, কি হয়েছে নাকি? কিচ্ছু হয়নি। এই নে, এখানে যে ফর্মগুলো আছে ফটোকপি করে নিয়ে আয়। এটা রাখেন, এসছে বহুত বড় কাজ আমার আছে। কি কাজ? মামা, আপনারা কি সব কথা বুঝাই করতে হবে? আপনি আমার একটা দায়িত্ব দেন না, আমি যদি এই দায়িত্বটা পালন করতে না পারি ফটাস করে কয়ে ফেলবেন, ছোট্ট একটা দায়িত্ব দিয়ে সেটাও পালন করতে পারো না। তোর এবার কি দায়িত্ব দিলাম? আপনি কি ভুলিয়ে গেছেন না? ওই যে সিস্টেম, সিস্টেম তো শুরু করে দিয়েছি বাবা। কি সিস্টেম করেছিস? আরে সিস্টেম বুঝতে পারতেছেন না? ওই যে সব মানুষের খোঁজের যে শর্ট লিস্ট, ওটা তো শুরু করে দিছি, অলরেডি একটারে ধরে ফেলেছি বাবা। ধরেছিস মানে? কারে ধরেছিস? ধরে ফেলাইছি মানে মামা সুন্দর করে বুঝিয়ে দিছি যে শর্ট লিস্ট হচ্ছে, শর্ট লিস্টের মধ্যে নাম ঢুকলেই 50,000। এরকম বিয়ে বাড়ির মতো সবাই দাওয়াত দিয়ে বেড়াচ্ছ?